আমাদের কিন্তু জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে মাত্রাটা কিন্তু বাড়ছে। যদি আমরা পরিমাণ যদি দেখি, তো আমাদের জলীয় বাষ্পের মাত্রাটা আন্দামান দক্ষিণ আন্দামান সাগর কিংবা আন্দামান সেন্ট্রাল মধ্য বঙ্গোপসাগর, সেখানে আমাদের কিন্তু ধীরে 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 জলীয় বাষ্পের মাত্রাটা বাড়বে। তো যেটা দেখা যাচ্ছে, একটা যেটা বিশেষ করে হওয়ার সম্ভাবনাটা খুব প্রবল রয়েছে, সেটা বিশেষ করে আমাদের ডিপ ডিপ্রেশন একটা হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে 24 থেকে 26 অক্টোবরের মধ্যে। এই 24 থেকে 26 অক্টোবরের মধ্যে যদি একটা ডিপ ডিপ্রেশন হয়, 24 থেকে 26 অক্টোবর, হ্যাঁ না, 24 থেকে 26 অক্টোবরে একটা ডিপ ডিপ্রেশন হতে পারে। এবারে সেই ডিপ্রেশনটা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সেটা ধীরে ধীরে উত্তর পূর্বে কিন্তু মুভ করবে, মানে আপনার উত্তর পশ্চিমে কিন্তু মুভ করবে। সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ কোস্টাল কিংবা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কোস্টালের দিকে একটা স্টর্মের আকার নিতে পারে, এবং সেটা আমাদের সময়ের অপেক্ষা। যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা কিংবা জলীয় বাষ্পের পরিমাণটা যেভাবে বাড়বে, সেটা কিন্তু 22 থেকে 24 কিংবা 24 থেকে 26-এর মধ্যে একটা কিন্তু ডিপ্রেশন মোডে যাওয়ার সম্ভাবনা। সেটা আগামী দিনে সাইক্লোনিক স্টর্মে কনভার্ট হওয়া, সেটা আমি আপডেট বলবো। বাট একটা কিন্তু নিম্নচাপ আসছে দক্ষিণ বঙ্গোপসাগরে, খুব সম্ভবত সেটা 22 থেকে 24 কিংবা 24 থেকে 26-এর মধ্যে। এবং এটা যদি নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হয়, তাহলে কিন্তু এটা সাইক্লোনিক স্টর্মে বদলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সাইক্লোনিক স্টর্মে যদি বদলে যায়, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 1 তারিখ 2 তারিখে এটা পৌঁছে যাবে চেন্নাই কোস্টাল, অন্ধ্রপ্রদেশ কোস্টাল, কিংবা এটা 3-4 তারিখে পৌঁছে যাবে আরব সাগরে। সেখান থেকে একটা সাইক্লোনিক স্টর্মের জন্ম নিয়ে সেটা কিন্তু গুজরাটের উপর গিয়ে ইম্প্যাক্ট করতে পারে। এমন একটা লম্বা রুট ম্যাপ যেটা প্রেডিকশান করা হচ্ছে, যে একটা ডিপ ডিপ্রেশন জন্ম নিয়ে সেটা অন্ধ্রপ্রদেশ কোস্টালে কিছুক্ষণ ডিস্টার্ব করবে 24 ঘন্টা, তারপরে সেটা সরে যাবে আরব সাগরের দিকে। আরব সাগর থেকে আরও জলীয় বাষ্প নিয়ে সেটা আরও ঘনীভূত হয়ে একটা সাইক্লোনিক স্টর্ম 2 থেকে 5-এর মধ্যে জন্ম নিতে পারে। বিশেষ করে সেটা হচ্ছে আপনার এই আরব সাগরে। তো এই আরব সাগরে যেটা আমি দেখাচ্ছি 2 থেকে 5 নভেম্বরের মধ্যে, ওখানে যদি আবার একটা ডিপ ডিপ্রেশনের তৈরি হয়ে যায়, সেটা কিন্তু একটা সাইক্লোনিক স্টর্মের জন্ম নেওয়া একদম 99% সম্ভাবনা বাড়িয়ে তুলবে। বাট তার আগে যেটা বললাম, 22, 24, 25, 26 এই কটা দিন আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে নজর রাখতে হচ্ছে সবাইকে, যে দক্ষিণ বঙ্গোপসাগরে কি হতে চলেছে। এবারে যেটা আমি বলবো, আমরা রয়েছি উত্তর বঙ্গোপসাগরের পাড়ে। আমাদের দিকে এখন যে বর্ষাটা হচ্ছে, বিশেষ করে এমন সাইক্লোনিক সার্কুলেশনগুলো কাজ করছে, ঘূর্ণাবর্তগুলো, একদিকে বাংলাদেশের দক্ষিণী বাংলাদেশ কিংবা একদিকে আমাদের আসাম। তো সেক্ষেত্রে আমরা রয়েছি বাংলাদেশের বর্ডারে, উত্তর বঙ্গোপসাগর, এবং সেখানে আমাদের এখন চলছে মনসুন উইথড্রলের একটা প্রসেস। বিশেষ করে হাওয়া, আজকে হচ্ছে 11 তারিখ, আমি বলেছি 12, 13 থেকে আমরা উত্তর দিক থেকে হাওয়া পাবো একাধিক জেলাতে। 13, 14, 15, 16, 17, 18 লাগাতার উত্তরের হাওয়া পাবেন আপনারা। তবে সেই উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া নয়, বাট হাওয়ার প্রসেসটা কিন্তু পাল্টে যাচ্ছে, হাওয়া বদলটা হয়ে যাবে। কেননা বায়ুর যে প্রেশার, আমাদের সমুদ্রের দিকে লো প্রেশারগুলো একাধিক এরিয়া জন্ম নিতে চলেছে। প্রথমে যে সমুদ্রের দিকে লো প্রেশারগুলো জন্ম নেবে, সেটা বেসিক্যালি কোস্টাল এরিয়ার মধ্যে জন্ম নেবে। অর্থাৎ যে সমস্ত কোস্টাল এরিয়া, অন্ধ্রপ্রদেশের সমুদ্রের পাড়, আপনার উড়িষ্যার সমুদ্রের পাড়, তামিলনাড়ু সমুদ্রের পাড়, এই যে সমুদ্রের পাড় বারবার বলছি, যেটাকে বলা হয় আপনার বাংলাতে বলা হয় সমুদ্রের তট, কিংবা হিন্দিতেও বলে সমুদ্রের তট প্রদেশ। তো এই তট প্রদেশের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রান করছে কন্টিনিউ প্রত্যেকটা দিন। আমরা আগের দিন কালকেও দেখলাম, আজকেও দেখলাম, আবার কালকেও দেখবো, একাধিক এরিয়া ঘূর্ণাবর্ত কিন্তু একটা কাজ করছে। তার জেরে কিন্তু বর্ষাগুলো হচ্ছে। এবার সেটা সরে আসছে ধীরে ধীরে। আমাদের এই যে 11 তারিখে যেটা হয়ে গেল, 12 তারিখের বর্ষাটা আরও কমে যাবে, 2-1 জায়গায় জল থাকবে, 2-1 জায়গায় পড়তে পারে বিক্ষিপ্তভাবে। তবে 13 তারিখের রাত থেকে দক্ষিণ 24 পরগনার একাধিক এরিয়া মেঘ মুক্ত হতে চলেছে। 14 তারিখের সকালটা আপনারা একদম পরিষ্কার ঝকঝকে পাওয়ার সম্ভাবনা খুব প্রবল, বাংলাদেশ সহ একাধিক এরিয়া। তবে উত্তর পূর্ব
যে সমস্ত রাজ্য রয়েছে, বিশেষ করে আসামের একাধিক এরিয়া, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, অরুণাচল প্রদেশ একাধিক এরিয়া, রাতে করে কুয়াশা দেখা দিতে পারে। এবারে ওয়েদারের একটা বড় আপডেট যেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, এবারে কিন্তু কুয়াশার মাত্রা আমাদের বাড়তে পারে। এবছরের ঠান্ডাতে কুয়াশা পড়বে খুব অ্যাডভান্স, এবং অনেক জায়গাতে পড়তে শুরু করে দিয়েছে, এবং কুয়াশাগুলো এবছর কিন্তু পড়ার সম্ভাবনা বেশি। আমি যেটা দেখতে পাচ্ছি, মানে এবছরে কুয়াশার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বেশি রয়েছে, যেটা এই মুহূর্তে যে আপডেটটা আমি আপনাদেরকে বলছি। তো কুয়াশা বিশেষ করে আমাদের রাতে বাড়ার সম্ভাবনা, একাধিক এরিয়া রাতে করে কুয়াশা, মানে ধর পূর্ব বঙ্গোপসাগর সহ বাংলাদেশের একাধিক এরিয়া 14 তারিখ রাত থেকে আরও পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির সেভাবে ছাটাফোটা থাকবে না। মায়ানমার দক্ষিণে বর্ষাটা থাকবে, এবং সেন্ট্রাল বঙ্গোপসাগর, দক্ষিণের দিকে বঙ্গোপসাগরে হালকা মাঝারি বৃষ্টি, এবং আরব সাগর, দক্ষিণ আরব সাগরের দিকে সেগুলো কিন্তু থাকবে। এবং 15 তারিখে মোটামুটি বর্ষাগুলো ভারী থেকে মাঝারি বর্ষা তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ এইগুলোতে কিন্তু হতে পারে। বাকি জায়গায় কিন্তু জল সেভাবে থাকবে না। তো 15 তারিখের ঘটনাগুলো আমরা ঘূর্ণিপাতের সংকেত, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। 16 তারিখেও যদি আমরা দেখি, সেই দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। 16 তারিখে আমাদের দিকে জল হচ্ছে না। দক্ষিণ ছত্তিশগড় কিংবা তেলেঙ্গানা, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশ, কোস্টাল, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকা একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সমুদ্রের ধারগুলোতেও 40 মিলিমিটার পর্যন্ত বর্ষা থাকবে। অন্ধ্রপ্রদেশ কোস্টাল কিংবা তামিলনাড়ু কোস্টাল কিংবা শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ মায়ানমারের একাধিক এরিয়া বর্ষা থাকবে। পশ্চিমবঙ্গে বর্ষা কিন্তু 16 তারিখেও থাকছে না। 17 তারিখেও পশ্চিমবঙ্গে জল থাকছে না, এবং জল থাকছে সেই দক্ষিণ বঙ্গোপসাগর কিংবা দক্ষিণ ভারতের একাধিক এরিয়াতে। দক্ষিণ ভারতে একটু বেড়াতে যাবেন না, এখন কিন্তু দক্ষিণ ভারতের ওয়েদারগুলো খারাপ হতে চলেছে আগামী দিনে। তাই সাউথ ইন্ডিয়া যদি বেড়াতে যান, তাহলে কিন্তু বর্ষা পাবেন, মেঘ পাবেন, পাহাড়গুলো সেভাবে দেখতে পাবেন না, যেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করছি। এখন দক্ষিণ ভারতে গেলে মেঘলা ওয়েদারই পাবেন। এবং অন্ধ্রপ্রদেশে ভারী বর্ষা হবে, সেটা হচ্ছে আপনার 18 তারিখে। অন্ধ্রপ্রদেশ কোস্টাল এরিয়াতে তীব্র বর্ষা, 40 মিলিমিটারের পর্যন্ত জল হতে পারে। এবারে আমি আগের দিন আপনাদেরকে 18 তারিখ পর্যন্ত বলেছিলাম, এবারে আজকে আরও কয়েকটা দিন বলবো। যেটা আমরা দেখতে পাচ্ছি, 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি কিন্তু হচ্ছে না। তো 18 তারিখ পর্যন্ত আমাদের জল হচ্ছে না, এবং জলগুলো মহাসাগরে, বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে থাকবে হালকা মাঝারি বর্ষা 18 তারিখে। তবে 18 তারিখে এই 18, 19, 20 যেটা আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের মধ্যে একটা জলীয় বাষ্পের আনাগোনাটা বাড়বে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের আনাগোনাটা বাড়বে। সেটা ধীরে ধীরে সেটা বাড়তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই 19 তারিখে একটা কিন্তু উড়িষ্যার কাছাকাছি একটা ঘূর্ণাবর্তও রান করতে পারে, উড়িষ্যার কাছাকাছি, এবং সেগুলো হালকা মাঝারি বর্ষা থাকতে পারে 19 তারিখে। কিংবা আমাদের পশ্চিমবঙ্গে থাকলেও সেটা দক্ষিণ 24 পরগনার বিক্ষিপ্ত 2-1 জায়গায় হলেও সব জায়গায় যে জল হবে তা নয়। বাট তামিলনাড়ুতে ভারী বর্ষা থাকবে, প্রায় 200 মিলিমিটার জল হতে পারে এই 19-20 তারিখে। এবং শ্রীলঙ্কা একাধিক এরিয়া, তামিলনাড়ু ভারী বর্ষা 200 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে 19 তারিখে। এবং কেরালা, তামিলনাড়ু একাধিক এরিয়া ল্যান্ডস্লাইডের সম্ভাবনা আবার একবার আসছে। এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে, আমরা যদি 20 তারিখে দেখি, ধীরে 20 তারিখের পরে আমাদের আবার একটা মেঘ করতে শুরু করবে। অর্থাৎ 20 তারিখের আগে আমাদের মেঘটা সেভাবে থাকছে না। তবে এই মুহূর্তে বড় আপডেট যেটা আপনাদের বলবো, 20 তারিখের পরে আমাদের কিন্তু দক্ষিণ 24 পরগনা কিংবা পূর্ব মেদিনীপুরের ওপরে কলকাতাটাকে নিয়ে একটা এরিয়া কিন্তু মাঝারি থেকে একাধিক এরিয়া বর্ষা কিন্তু থাকবে হালকা মাঝারি। তবে এই সময় জল হলে আমাদের ধানের কিন্তু 12টা বেজে যায়, কেননা এই সময় ধানের ফুল আসার সম্ভাবনা সব জায়গাতেই, আমার যেটা মনে হয়। আপনাদের চাষের আপডেটটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধানের শীষের আসার সময় আমি কিন্তু স্পেশাল ফর যারা চাষবাস করো তিনাদের জন্য অ্যাডভাইস করি, তো আমাকে কমেন্ট করো, আমি সেভাবে কিন্তু জানিয়ে দেবো। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিংবা ততটা না থাকলেও জল কিন্তু থাকবে 20 তারিখে, আমি যেটা দেখতে পাচ্ছি। 19 তারিখের তাপমাত্রাটাও আমরা দেখে নেবো আজকে। এখন এই মুহূর্তে লাইভ আপডেটে সমুদ্রের তাপমাত্রাটা আমরা দেখে নিই। এই মুহূর্তে আমাদের সমুদ্রের তাপমাত্রাটা কি রয়েছে সেটা আমরা সবার প্রথমে দেখব যে সমুদ্র এরিয়াতে তাপমাত্রা এখন কি বলছে। এই মুহূর্তে লাইভ আপডেট, সমুদ্রের তাপমাত্রা একটা ঘূর্ণিঝড় হতে গেলে একটা আগে থেকে তার যে তাপমাত্রা সেগুলো এখন কি পজিশনে ঘোরাফেরা করছে সেগুলো দেখে আমি কেন বললাম এই সব ডেটগুলো, কেন বললাম আজকে আমার মনে হলো, সেগুলো মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, এবং আমি সেটা আপনাদের সামনে আমি রাখবো। বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে,
আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র, আমাদের হচ্ছে বঙ্গোপসাগর। এই বৃহৎ বঙ্গোপসাগর একটা কিন্তু ছোটোখাটো নয়, অনেক বড় এরিয়া। এই হচ্ছে বঙ্গোপসাগর, আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা চলে এসেছি। এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এ মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি, দক্ষিণ বঙ্গোপসাগরের হাওয়া সেগুলো কিন্তু থমথমে পরিবেশ। মধ্য বঙ্গোপসাগর সে কোন দিকে যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না, এমন একটা পরিস্থিতি। তো হাওয়াগুলো থমথমে এবং আমরা দেখছি তাপমাত্রা দেখুন 28 ডিগ্রি 27 ডিগ্রি। একটা ঘূর্ণিঝড় উৎপন্ন হওয়ার জন্যে যথেষ্ট, একদম মোক্ষম সময় দেখা যাচ্ছে। 27 28 27 28 দেখতে পাচ্ছেন। আন্দামান সাগরের উপরে তাপমাত্রাগুলো দেখুন 27 28 27 28, দক্ষিণ আন্দামানে 27 28। এই যে আন্দামানের দক্ষিণ আন্দামান সহ এই যে এরিয়ায়, এখানে 22 থেকে 24 নভেম্বরের একটা যদি নিম্নচাপ জন্ম নেয়, তাহলে 1-2 তারিখ নভেম্বরের কিন্তু ধাক্কা মারবে অন্ধ্রপ্রদেশ কোস্টালে, একদম কনফার্ম। নিম্নচাপ জন্ম নিলেই কিন্তু কনফার্ম ওটা স্টর্মে বদলে যাবে, কেউ আটকাতে পারবে না। কেননা এর তাপমাত্রা, জলীয় বাষ্প সবগুলো পাবে, একে কিন্তু কেউ পেছনে করতে পারবে না, জন্ম নিয়ে নেবে। এবং যদিও জন্ম নিয়ে নেয়, সে কিন্তু 1-2 তারিখে আঘাত করবে এবং 2-3 তারিখে সে আবার সরে যাবে একটা মানে আরব সাগরের দিকে, জলীয় বাষ্প নিয়ে আরব সাগরে মুভ করে সেখান থেকে আবার এগিয়ে চলবে, এমন একটা কন্ডিশন। অর্থাৎ দুখানা ঘূর্ণিঝড় আসতে পারে অক্টোবরের লাস্ট উইক, নভেম্বরের ফার্স্ট উইক। এটা আমি আগে থেকে বললাম, তবে সাবধানে থাকা উচিত। অন্ধ্রপ্রদেশ কিংবা উড়িষ্যার একাধিক এরিয়া একটা জলের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে লাগাতার। আমি এবারে দেখলাম যেখানে জল হয় না, সে যে কোনো প্রকারে আমাদের মনসুন কিন্তু বৃষ্টি করে দেয়। আমি এর আগেও বলেছিলাম বিহারে জলের ডেফিসিয়েন্ট ছিল এবং বিহারে জল হচ্ছিল না। এই আগে পুজোর আগে এভাবে জল হলো, বিহার সহ পূর্ব বিহার যেখানে জল কম হচ্ছিল, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, উত্তর বিহার কিংবা একাধিক এরিয়া উত্তরবঙ্গের, সেই জলটা কিন্তু পুষিয়ে দিয়েছে। তাই উড়িষ্যাতে যে জলটা কম রয়েছে, সেটা কিন্তু আমার যেটা মন বলছে এই নভেম্বরের ফার্স্ট উইকে উড়িষ্যাতে প্রচুর বর্ষা হবে। এবং এই নিম্নচাপটা যদি জন্ম নিয়ে নেয়, একটা ঘূর্ণিঝড় আকার নিয়ে অন্ধ্রপ্রদেশ কোস্টাল হয়ে সে কিন্তু মুভ করবে এবং যেটার সম্ভাবনা খুব প্রবল। দুটো কন্ডিশন, একটা মুভ করতে যদি আরব সাগরের দিকে মুভ করে সরে যায়, আরব সাগরে গিয়ে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি করে দেবে নভেম্বর মাসে। আর এদিকে উড়িষ্যার দিকে যদি মুভ করে, আমাদের কিন্তু বর্ষা থাকবে বিশেষ করে নভেম্বরের ফার্স্ট উইকে। তো যেটা দেখা যাচ্ছে আপাতত আপকামিং খুশির খবর এটাই, 14 অক্টোবর থেকে আমাদের কিন্তু আকাশটা সরে যাচ্ছে, মেঘ